হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদমাথ একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর ছায়াগণিত প্রবাবিলিটি চ্যাপ্টারের কনভেনশনাল টাইপ এমসিকিউ 36 থেকে 50 পর্যন্ত সলভ করব। আগের কোশ্চেনগুলোর সলিউশন ভিডিওর প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। তো চলো শুরু করা যাক। 36-এর কোশ্চেনটা কি বলছে দেখো, ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 1/5। যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা হলো। আচ্ছা, এখানে তাহলে ছাত্রটি পরপর দুদিন, আমরা ধরে নিচ্ছি পরপর দুদিন বা যে কোনো দুদিন অনুপস্থিত থাকছে, তাহলে এটা আমরা প্রথমে লিখছি প্রথম দিন, আর সেকেন্ডটা হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন তাহলে আমরা যদি ধরি ই হচ্ছে এক্সাম নেওয়ার ঘটনা, ই হচ্ছে পরীক্ষা নেওয়ার ঘটনা, মানে শিক্ষকের দ্বারা পরীক্ষা নেওয়ার ঘটনা। তাহলে যদি সে প্রথম দিন অনুপস্থিত থাকে এবং শিক্ষক পরীক্ষা নেয়, তাহলে তার পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হলো। কিন্তু দ্বিতীয় দিন পরীক্ষা নিল না, অনুপস্থিত ছিল কিন্তু পরীক্ষা নিল না, তার মানে তার পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হলো না। এবং যে কোনো মানে অন্তত পক্ষে একটি বলেছে, তাহলে এক্ষেত্রে প্রথম দিন পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হলো, দ্বিতীয় দিন নষ্ট হলো না, তাহলে মানে একটা পরীক্ষা দেওয়ার অন্তত পক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হয়ে গেল। তাহলে এবং প্রথম দিন পরীক্ষা নেওয়ার হঠাৎ পরীক্ষা নিচ্ছে, প্রথম দিন ছাত্রদের সঙ্গে দেখা করে হঠাৎ পরীক্ষা নিচ্ছেন এবং তারপরের দিন পরীক্ষা নেবেন কিনা সে দুটো নিজেদের মধ্যে স্বাধীন ঘটনা, কোনো সম্পর্ক নেই। আজকে পরীক্ষা নিলে পরের দিন পরীক্ষা নিতে পারবে না। তাহলে এটা হবে, এটা কি হবে, ই ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট। ওকে, এটা হলো প্রথম দিনের জন্য। প্রথম দিন পরীক্ষা নিলেন, অনুপস্থিত ছিল, দ্বিতীয় দিন পরীক্ষা নিলেন না কিন্তু অনুপস্থিত ছিল, তাহলে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হলো। এরপরে হচ্ছে ই কমপ্লিমেন্ট, প্রথম দিন পরীক্ষা নিলেন না অথচ অনুপস্থিত আছে, তাহলে তার পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হলো না প্রথম দিন, কিন্তু দ্বিতীয় দিন অনুপস্থিত ছিল এবং তিনি পরীক্ষা নিলেন, তাহলে এটা কি হলো, যে অন্ততপক্ষে একটা দিন হলো, সেটা হলো দ্বিতীয় দিন পরীক্ষাটা দেওয়ার সুযোগ নষ্ট হলো তার। তাহলে এটা কি হবে, ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ই। ওকে, তারপরে দেখো এখানে বলেছে অন্তত পক্ষে একটি, তাহলে তার দুদিনই দুটো পরীক্ষা মিস হয়ে যেতে পারে। তাহলে সে প্রথম দিন অনুপস্থিত ছিল, পরীক্ষা নিলেন, পরীক্ষা মিস, দ্বিতীয় দিন অনুপস্থিত ছিল, পরীক্ষা নিলেন, পরীক্ষা মিস। তাহলে এটা কি হবে, ই ইন্টারসেকশন ই। তাহলে এটা কি হবে, পি অফ ই ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট প্লাস এই তিনটে, এবার প্রবাবিলিটি, এই তিনটের প্রবাবিলিটি যোগ করতে হবে, তাহলে টোটাল প্রবাবিলিটিটা পেয়ে যাবো। তাহলে ই কমপ্লিমেন্ট প্লাস ই, সরি ইন্টারসেকশন ই, এখানে মাঝখানে ইন্টারসেকশন হবে, আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন ই। এটাকে আবার তোমরা ই ইন্টারসেকশন ইটাকে শুধু ই করে দিও না, কারণ ই ইন্টারসেকশন ই তো ই হবে, এটা সেটের অনুযায়ী, কিন্তু এখানে প্রবাবিলিটিটা আলাদা। তাহলে এগুলো সব স্বাধীন ঘটনা, কারণ আজকে পরীক্ষা নিলে পরের দিন যে পরীক্ষা নেবেন না তার কোনো নির্ভরশীলতা নেই। তাহলে সবগুলো প্রবাবিলিটি মাল্টিপ্লিকেশন হবে, ই ইন্টারসেকশন ইন্টু ই কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি ই কমপ্লিমেন্ট ইন্টু ই প্লাস প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ ই। এবার দেখো আমরা ইটাকে নিয়েছিলাম পরীক্ষা নেওয়ার ঘটনা, তাহলে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কত ছিল, প্রবাবিলিটি অফ ই, তাহলে কি হবে 1/5। তাহলে পরীক্ষা নেওয়ার ঘটনা মানে পি অফ ই যদি 1/5 হয়, তাহলে পি অফ ই কমপ্লিমেন্ট কত হবে, তাহলে 1 মাইনাস 1/5 মানে 4/5। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ ই ইন্টু ই কমপ্লিমেন্ট, এটা দুটো আছে তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, প্লাস প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ ই। আচ্ছা, তাহলে এটা 2 গুণ প্রবাবিলিটি অফ ই মানে হচ্ছে 1/5, আর প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট হচ্ছে 4/5, প্লাস এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ই মানে 1/5 গুণ 1/5। তাহলে এটা কত হলো, 4 দুগুণে 8/25 প্লাস 1/25 মানে 9/25।
তাহলে অ্যান্সার আমার 9/25। তাহলে কোন অপশনটা হবে? ডি এর অপশনটা সঠিক হবে। ওকে, নেক্সট প্রবলেম 37 এটা কি বলছে দেখো, মনে করো n প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে a ও b দ্বারা সূচিত হয়। a ও b স্বাধীন হবে যখন n = 96, 99, 98, 100। কোনটা হবে? ওকে, তাহলে দেখো a দ্বারা কি বোঝাচ্ছে? যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, আর b দ্বারা বোঝাচ্ছে যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, a ও b স্বাধীন ঘটনা কখন হবে? যদি a ইন্টারসেকশন b, p অফ a ইন্টারসেকশন b যদি p অফ a গুণ p অফ b হয়, তাহলে স্বাধীন ঘটনা হবে। ওকে, তাহলে a ইন্টারসেকশন, এবার a ইন্টারসেকশন b মানে কি? যেটা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তার মানে কি এই a ইন্টারসেকশন b টা হচ্ছে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে a ইন্টারসেকশন b ঘটনাটা কি হলো? সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। আমরা এবার বার করব যে p অফ a কত হবে। p অফ a তার মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে কখন? আমরা যদি n ই ধরি, এটাকে n ধরছি, তাহলে এখানে n/2 সংখ্যক তোমার মানে n/2 সংখ্যক সংখ্যা থাকবে, যেগুলো হচ্ছে n দ্বারা বিভাজ্য হবে, এই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এই nটাকে প্রথমত এই nটাকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তা না হলে ধরো এখানে আমরা 99 নিলাম, 99টা নিলাম, এমন একটা সংখ্যা নিলাম 99 যেটা 2 দ্বারা বিভাজ্য নয়, মানে 2 দ্বারা ভাগ করলে 98 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে 98/2 এটা হবে 46, সরি 48, 49, সরি 49। তাহলে মানে n যদি 99 নেই, 99 নেই, তাহলে প্রথম 1 থেকে 99 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, সে তার মধ্যে 49 খানা স্বাভাবিক সংখ্যা যেগুলো 2 দ্বারা বিভাজ্য হয়। এটা বোঝা গেল? তার মানে এটা হবে যে যতগুলো নেবো n/2 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা হবে তোমার ততগুলো সংখ্যক নাম্বার 2 দ্বারা বিভাজ্য হবে। সেম n/3 হবে এখানে, যেগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই দুটোকে অন্তত ইন্টিজার হতে হবে। তার কারণ হচ্ছে আমরা এখানে যদি p অফ a ইন্টারসেকশন b, p অফ a ইন্টু p অফ b করতে চাই, তাহলে সেইগুলোকে পুরো মানে n/2 কে পুরো ডিভিজিবল হতে হবে 2 দ্বারা, এবং n/3 কে পুরো ডিভিজিবল হতে হবে, n কে 3 দ্বারা এবং 2 দ্বারা ডিভিজিবল হতে হবে। এবং যখনই n 2 আর 3 দ্বারা ডিভিজিবল, তখনই 6 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। তখন আমরা p অফ a ইন্টারসেকশন b ইকুয়াল টু p অফ a ইন্টু p অফ b করতে পারবো কাটাকুটি করে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে p অফ a কি হবে? n/2 সংখ্যক হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হয়, আর নিচে হচ্ছে n, কারণ টোটাল n সংখ্যক নিয়েছি। আবার p অফ b কি হবে? এটা হবে n/3 ডিভাইডেড বাই n। এবার দেখো p অফ a ইন্টারসেকশন b কি হবে? সেম n/6 ডিভাইডেড বাই n। তাহলে এখানে এটা করলে দেখো n কেটে গেল, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/3, আর p অফ a ইন্টারসেকশন b হচ্ছে 1/6। তাহলে এবার দেখো p অফ a ইন্টারসেকশন b হচ্ছে p অফ a ইন্টু p অফ b হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 1/2 ইন্টু 1/3 মানে 1/6। তাহলে দেখো এই nটাকে 2 দ্বারা, 3 দ্বারা এবং 6 দ্বারা সবগুলো 3টে দ্বারাই বিভাজ্য হতে হবে। ওকে, কারণ দেখো এখানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, যেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, আবার 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। যেরকম দেখো এখানে যদি n = 99 নেই,
তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 99 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে কি কি হবে আমরা পরের পৃষ্ঠায় লিখছি। তাহলে 1 থেকে 99 প্রথমে n = 99 নিলাম। 1 থেকে 99 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো সংখ্যা আছে? 99/2, তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে 49। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য কতগুলো আছে? 99 হচ্ছে 3 দ্বারা পুরোপুরি ডিভিজিবল, তাহলে 99 হচ্ছে 33। ওকে, তাহলে এই 49/99 এটা হচ্ছে 2 দ্বারা বিভাজিত মানে 2 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যাগুলো, আর পি অফ বি হচ্ছে 33/99। এবার এটা দেখো পুরোপুরি এটা দিয়ে এটা ডিভাইড করা যায় না, তাহলে এটা 11/7 হচ্ছে, সরি, নো 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 নো, এটা 49/99ই থাকছে, আর এটা হচ্ছে 1/3 হয়ে যাচ্ছে। এবার 99, 1 থেকে 99 পর্যন্ত 6 দ্বারা ডিভিজিবল সংখ্যাগুলো কতগুলো আছে? 6 1 6, 3 9, 6 6 36, 16টা আছে। এবার দেখো পি অফ এ ইন্টু পি অফ বি, এটা নট ইকুয়াল টু 16/99 হবে, কারণ দেখো উপর পি অফ এ 49 আছে, এটা 99 আছে, এটা ইন্টু করলে 1/3, তার মানে 49/3 9 27 7 হাতে 2 287 হচ্ছে। তাহলে এটা নট ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে। সেম এন ইকুয়াল টু যদি 98 নেই, এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, তার মানে 49 খানা মানে পি অফ এ হচ্ছে 49/98, তো এটা 1/2 হচ্ছে। সেম এখানে পি অফ বি যদি নেই, তাহলে পি অফ বি হচ্ছে 98/3, তাহলে 98 এর আগে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 96, আর 96 কে 3 দ্বারা বিভাজ্য করলে 32 হয়, তাহলে এটা হচ্ছে 32/98 ইন্টু 1/2। সেম এবার 6 দিয়ে 98 কে ডিভাইড করলে কত হয়? 6 1 6 অ্যান্ড 3 8, 6 6 38, তাহলে এখানেও 16/99 হচ্ছে, 98 হচ্ছে। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে এই দুটো সমান হবে না, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হচ্ছে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে, এইটা দেখে আমি বুঝতে পারলাম যে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 3 দ্বারাও বিভাজ্য এবং 2 দ্বারাও বিভাজ্য, এবং তার ফলে সেটা 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখানে একমাত্র সংখ্যা আছে 96, যেটা 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য, তাহলে এর দাগেরটা হবে আমার সঠিক অপশন। এবার আমি তোমাদের এটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো n = 96 নিলে কি হবে, দেখো n = 96 নিচ্ছি, তাহলে পি অফ এ কি হবে? 96 পর্যন্ত, 1 থেকে 96 পর্যন্ত কতগুলো নাম্বার 2 দ্বারা বিভাজ্য? 96/2, তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তার মানে 48, তাহলে এটা 48/96 হলো, তার মানে এটা হবে 1/2। পি অফ বি 3 দ্বারা বিভাজ্য, তাহলে 90, এটা 96/3, তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটাও একটা ইন্টিজার আসতে হবে, ওই জন্য ইন্টিজার আসলেই তবে আমরা গুণ করলে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি পাবো। তাহলে এটা হবে 32, তাহলে এটা হবে 32/96, তার মানে 1/3। এবার 96 কে 6 দিয়ে ডিভাইড করলে হবে কত? 1/6, সরি, এটা কত হবে? 16। ওকে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে 6 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে 16 খানা আছে, তাহলে 16/96, তাহলে 1/6। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/3 ইন্টু 1/2, মানে 1/6 হয়েছে, 1/6 হয়েছে, এটা ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এক্ষেত্রে ঘটনা দুটি স্বাধীন হলো, তাহলে n = 96 হবে। ওকে, তাহলে এর দাগেরটা সঠিক অপশন হলো, এবং আমি ভেরিফাই করেও দেখিয়ে দিয়েছি। ওকে, নেক্সট প্রবলেম 38। এটা কি বলছে দেখো, একটি থলিতে 8টি লাল বল ও 5টি সাদা বল আছে, পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টি করে পরপর 2বার বল তোলা হয়। প্রথমবারে 3টি সাদা বল ও দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা হলো। তাহলে বলছে 8টা লাল বল, রেড বল 8টা, আর হোয়াইট বল 5টা আছে।
ঠিক আছে, বলছে পুনঃস্থাপন না করে, পুনঃস্থাপন করছে না, প্রতিবারে 3টি করে বল তোলা হলো এবং পরপর 2বার বল তোলা হচ্ছে, মানে 3 + 3 টোটাল 6টা বল তোলা হচ্ছে। তাহলে বলছে যে প্রথমবারে 3টি সাদা বল এবং দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা। ওকে, তাহলে প্রথমবারে 3টি বল তোলা হচ্ছে, তাহলে টোটাল কতগুলো বল আছে? তাহলে টোটাল 13টা বল আছে। তাহলে প্রথমবারে 3টে লাল বল তুলছে, 3টে সাদা বল তুলছে, তাহলে সাদা বল 5টা আছে, 5টা থেকে যে কোনো 3টে তুললেই হবে। এবং টোটাল কতগুলো বল আছে? 13টা বল আছে, তাহলে 5c3/13c3। এবার এরপরে দ্বিতীয়বার যে 3টে লাল বল তোলা হচ্ছে সেটা স্বাধীন ঘটনা, কারণ প্রথমবার 3টে মানে সাদা বল তোলার পরে সেটাকে পুনঃস্থাপন করা হচ্ছে না, পুনঃস্থাপন না করে বলে দিয়েছে, তাহলে এটার সাথে গুণ হবে। দ্বিতীয়বার 3টে লাল বল তুলছে, তার মানে লাল বল কটা আছে? 8টা লাল বল আছে, 8c3। এবার দেখো প্রথমবারে 3টে বল তোলা হয়ে গেছে, তার মানে 13টার মধ্যে 3টে বাদ দিলে 10টা বল আর এখন আছে, তাহলে 10c3। আচ্ছা, এটাই হবে তার প্রবাবিলিটি, এটাই তার প্রবাবিলিটি হবে। এবার ক্যালকুলেশন করছি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল into 8 factorial divided by 5 factorial into 3 factorial divided by 13 factorial divided by 10 factorial into 3 factorial into 10 factorial divided by 7 factorial into 3 factorial. 10 factorial 10 factorial কেটে গেল, 8 factorial সরি 5 factorial 5 factorial কেটে গেল, তাহলে রইল কি 8 factorial divided by 3 factorial into 3 factorial। ওকে, নিচে divided by 13 factorial into 3 factorial into 3 factorial into 7 factorial। তাহলে এখানে দেখো এই 3 factorial 3 factorial 3 factorial 3 factorial কেটে গেল, তাহলে 8 factorial divided by 13 factorial এটা into 7 factorial। ওকে, এগেন তাহলে 13 factorial কে লিখছি 13 into 12 into 11 into 10 into 9 into 8 factorial, and 8 factorial cancelled. Okay, I'm writing 8 factorial cancelled, so 8 factorial 8 factorial into 7 factorial, তো 8 factorial 8 factorial কেটে গেল, তাহলে 7 factorial divided by 9 10 11 12 13, তাহলে উপরে হচ্ছে 7 factorial divided by 13 12 11 9 and 10, রাইট? এটা হ্যাঁ, তাহলে 7 ফ্যাক্টোরিয়ালটা আমি তুলে দিচ্ছি, 7 ফ্যাক্টোরিয়াল 7 6 5 4 3 2। ওকে, এটাকে মুছে দিই, 7 ইন্টু, তাহলে 5 2 10 কেটে গেল, 4 3 12 কেটে গেল, আর এখানে হচ্ছে 3 2 6 এই 2, তাহলে 14/13 11 143 ডিভাইড ইন্টু 3, 3 3 9, 4 3 12, 2 হাতে 1, 3 1 3 4 3 1 4, তাহলে 14/429। ওকে, এখানে 14 নেই, তাহলে এখানে কোথাও ভুল হয়েছে, এটা 7ই হবে, 7/429 হবে। তাহলে এখানে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল আমরা মিস করে গেছি, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হবে। এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল ছিল যেটা আমরা মিস করে গেছি, মানে 13 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে মানে এখানে ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, দ্যাট মিনস নিচে একটা 2 হবে, এখানে একটা 2 হবে এবং এই 2টা কেটে যাবে, তাহলে 14 হবে না, 7/429 হবে।
7/429। ওকে, এখানে একটা 2 ছিল, আমরা মিস করে গেছি, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা 7/429। নেক্সট প্রবলেম 39 কি বলছে দেখো, একটি থলিতে 5টি সাদা, 7টি লাল, 3টি কালো বল আছে। পুনরায় প্রতিস্থাপন না করে থলি থেকে একটি একটি করে 3টি বল তোলা হয়, একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তাহলে হোয়াইট বল 5টা, রেড বল 7টা আর ব্ল্যাক বল 3টে আছে। টোটাল কতগুলো বল আছে? 15টা বল আছে। ওকে, তাহলে বলছে প্রতিস্থাপন না করে থলি থেকে একটি একটি করে 3বার 3টে বল তোলা হলো। তাহলে প্রথমবার একটা প্লাস একটা প্লাস একটা, টোটাল 3টে বল তোলা হলো। এবার বলছে একটাও লাল বল না হওয়ার সম্ভাবনা। আমরা কি করব, টোটাল যে প্রবাবিলিটিটা বেরোবে, টোটাল প্রবাবিলিটিটাকে আমরা 1 থেকে মাইনাস করব। তার মানে কি, আমরা দেখব যে লাল বল কতভাবে তোলা যায়, সেটাকে আমরা 1 থেকে মাইনাস করলে তবে একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা বেরিয়ে যাবে। কারণ এক্ষেত্রে এটা সহজ হবে। আমরা যদি বার করতে যাই যে প্রথমবারে একটি সাদা বল উঠলো, তারপরে বারে একটি লাল বল উঠলো, সরি তারপরে বারে কালো বল উঠলো, বা তারপরে বারে সাদা বল উঠলো, এরকম করে সাদা কালো দিকে যদি আমরা তিনবার পারমুটেশন কম্বিনেশন করতে যাই, তাহলে সেটা একটু জটিল হয়ে যাবে। তার থেকে আমরা কি করব, যে প্রথমবারে লাল বল উঠেছে, দ্বিতীয়বারে লাল বল উঠেছে, তৃতীয়বারে লাল বল উঠেছে, এরকম ভাবে 3বারের একটাতে লাল বল ওঠা করে করে আমরা সেটাকে 1 থেকে মাইনাস করে দেবো। তার মানে আমরা কি করতে চাইছি, যে প্রথমবার লাল বল উঠেছে, প্রথমবার রেড বল, দ্বিতীয়বার রেড বল, আচ্ছা তৃতীয়বার রেড বল, এটা কেবলমাত্র। ওকে, এই তিনটেই হচ্ছে কেবলমাত্র প্রথমবার। ঠিক আছে, তাহলে মানে এই একটা বার করলে আমরা 3টে দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে 3 গুণ এটা হয়ে যাবে। তাহলে প্রথমবার মানে 3 গুণ, প্রথমবারটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3টেই হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার দেখাবো যে এটা কিভাবে সেম আসছে, তো সেটা তোমরা চিন্তা করো না। ওকে, এবার আমরা বলছি যে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয়বার লাল বল সেম, এখানে 3বার হবে, এখানে তৃতীয় হবে, দ্বিতীয় ও তৃতীয়বার লাল বল, আর এটা হবে প্রথম ও তৃতীয়বার লাল বল। প্রথম ও তৃতীয়বার লাল বল। ওকে, আগে এই দুটো বার করি, তারপর আমরা বার করব। এবং দেখো এই তিনটেই সমান হবে, এই তিনটেও মানে এই তিনটে সমান হবে এবং এই তিনটের ভ্যালুও সমান হবে। তারপরে এবারে আর একটা বাকি থাকছে, যেটা হচ্ছে 3টেই লাল বল উঠবে। সেটা খুবই সহজ, আমরা সেটা করে নিচ্ছি। 3টেই লাল বল উঠবে, তার মানে প্রথমবারে একটা লাল বল উঠলো, বাকি 2বার লাল বল উঠলো না। দ্বিতীয়বার লাল বল উঠলো, বাকি 2বার লাল বল উঠলো না। প্রথমবার আর তৃতীয়বার লাল বল উঠলো না। তৃতীয়বার লাল বল উঠলো, প্রথম আর দ্বিতীয়বার লাল বল উঠলো না। আর নিচেরটা বলছে যে প্রথমবার দ্বিতীয়বার লাল বল উঠলো, মাঝখানে তৃতীয়বার লাল বল উঠলো না, প্রথমবার লাল বল উঠলো না, তৃতীয়বার লাল বল উঠলো, এবং প্রথম ও তৃতীয়বার লাল বল উঠলো কিন্তু দ্বিতীয়বার লাল বল উঠলো না। এগুলো হচ্ছে মানে লাল বল হওয়ার সম্ভাবনা। তাহলে এগুলোকে আমরা ক্যালকুলেট করে 1 থেকে মাইনাস করে দিলে তাহলে একটাও লাল বল না ওঠার সম্ভাবনা বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার তাহলে প্রথমবার লাল বল উঠছে, তাহলে প্রথমবার টোটাল কটা বল ছিল? 15টা বল ছিল। এখান থেকে লাল বল কতগুলো আছে? 7টা লাল বল আছে, তাহলে 7/15 গুণ। তারপরে এবারে ধরো রেড বল, হোয়াইট বল উঠলো বা ব্ল্যাক বল উঠলো, সাদা কালো যে কোনো একটা বল থেকে উঠতে পারে। তাহলে সাদা মানে 5 আর 3 8টা, টোটাল সাদা
বা কালো বলের মধ্যে যে কোনো একটা উঠতে পারে, তা সাদা কালো দুটোকে একসাথে করে দিলাম 8টার মধ্যে, তাহলে 8টা বল আছে, 8টার মধ্যে থেকে একটা উঠবে এবং টোটাল কতগুলো বল আছে? 15 মাইনাস 1 মানে 14টা গুণ। এরপরে দেখো সেই সাদা কালো থেকে একটা বল তুলে নিলাম, বাদ বাকি আবার ওই দুটো বল থেকে একটা বল তুলছি, তার মানে টোটাল এখন 8টা থেকে 7টা হয়ে গেছে এবং টোটাল 14টা থেকে 13টা বল আছে। ওকে, নেক্সট ধরো বলছে দ্বিতীয়বার লাল বল উঠলো, তাহলে প্রথমবার আমার লাল বল না ওঠা মানে সাদা ও কালো বল থেকে একটা বল উঠবে, তাহলে সাদা ও কালো বল মানে কি 8 ডিভাইডেড বাই 15, একটা বল উঠবে। দ্বিতীয়বার লাল বল উঠলো, দ্বিতীয়বার লাল বল মানে লাল বল 7টা আছে, 7/14 গুণ, তারপরে 5 আর 3 8টা কালো ও সাদা বল ছিল, তার মধ্যে প্রথমবারে একটা কালো সাদা বল তুলে নিয়েছি, তাহলে 7টা আর আছে, 8টা থেকে 7টা আছে, 7/13, সরি হ্যাঁ 7/13, ঠিক আছে। তাহলে সেম দেখো এখানে হরে কি আছে 15 14 13, 15 14 13, আর লবে আছে 8 7 7। সেম তৃতীয়বারে যদি লাল বল ওঠে, তাহলে প্রথমবারে আমার কি হবে 8টা কালো আর সাদা বল ছিল টোটাল, তাহলে 8টা থেকে 15টা উঠবে। দ্বিতীয়বারেও কালো সাদা বল থেকে একটা উঠলো, তাহলে 7/14, এবং তৃতীয়বারে 7/13, 7টা লাল বল ছিল, লাল বল তৃতীয়বারে লাল বল তোলা হবে, তাহলে 7/13। ওকে, তাহলে এই তিনটে দেখো আমি বললাম সেম হবে। ওকে, তাহলে আমরা 3 গুণ 7, আচ্ছা এটাকে কাটাকাটি করে নিই। ওকে, এটাকে কাটাকাটি করছি, 7 দুগুণ 14, 2 দিয়ে কাটলে 4, তাহলে 3 গুণ 28 ডিভাইডেড বাই 15 গুণ 13। এবার দেখো প্রথম ও দ্বিতীয়বার লাল বল উঠছে, তৃতীয়বার তাহলে সাদা কালো বল থেকে একটা বল উঠছে, তাহলে প্রথমবার যদি লাল বল ওঠে তাহলে 7/15, দ্বিতীয়বার লাল বল উঠছে 6/15, সরি 14, 6/14 ইন্টু তৃতীয়বার যে কোনো একটা বল উঠছে, তাহলে 8টা লাল আর সাদা আর কালো বল আছে, তাহলে 8/13। ওকে, আচ্ছা এবার প্রথমবার যে কোনো সাদা কালো বল উঠছে, তাহলে 8/15 গুণ, তৃতীয়বার লাল বল উঠছে, তাহলে 7/14 ইন্টু 6/13। ওকে, তারপরে লাস্টেরটা দেখো কি হচ্ছে, প্রথম ও তৃতীয়বার লাল বল উঠছে, তাহলে যদি প্রথম ও তৃতীয়বার লাল বল ওঠে, তাহলে প্রথমবার লাল বল উঠছে 7/15 গুণ, দ্বিতীয়বার সাদা কালো বল থেকে উঠছে, তাহলে 8/14 গুণ, লাস্টের বারে আবার লাল বল উঠছে, তাহলে 6/13, কারণ 6টা লাল বল আছে, প্রথমবারে একটা লাল বল তোলা হয়ে গেছে। তাহলে দেখো 7 6 8 7 6 8 সব হচ্ছে লবে আছে এগুলো, তাহলে দেখো 7 6 8 7 7 6 8 7 6 8, এই তিনটে 7 8 6 6 7 8, এই তিনটেই আছে লবে, আর নিচে দেখো 15 14 13, 13 14 15, 13 14 15 আছে, তাহলে এক্ষেত্রেও কি হবে 3 গুণ 6/13, আমি এটা মানে সাজিয়ে লিখে নিচ্ছি 7/14 আর 8/15, তাহলে 7 দুগুণ 14, 2 3, 3 5 15। ওকে, অ্যান্ড এটা হচ্ছে 8 3 24/65, আর এখানেও এটা কেটে দিচ্ছি, 3 দিয়ে কাটলে এটা 5, তাহলে 28/65। আচ্ছা এবারে লাস্টেরটা বাকি আছে, তিনটে 3বার তোলাতেই 3বারই লাল বল উঠছে। ওকে, তাহলে 3বারই লাল বল উঠছে, তাহলে প্রথমবার টোটাল 15টা বল ছিল, তাহলে 15, 7টা লাল বল আছে, সেকেন্ড বারে 6টা লাল বল রয়ে গেল, তাহলে 6/14, তাহলে 15 থেকে একবার দিলাম 14, তারপরে বারে 5/13, 5টা লাল বল আছে এবং টোটাল বল আছে 13টা, তাহলে এখানে 5 3 12, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 2 2 কাটলে
কেটে গেল, তাহলে 1/13। তাহলে এটাকেও আমরা 5/65 লিখে নিচ্ছি। উপরে নিচে 5/5 দিয়ে গুণ করলাম, 5 গুণ 5, তাহলে 5 তেরং 65। তাহলে দেখো, তাহলে মোট আচ্ছা, অন্ততপক্ষে একটি লাল বল ওঠার সম্ভাবনা, একটি লাল বল তোলার সম্ভাবনা। তাহলে অন্ততপক্ষে একটি লাল বল তোলার সম্ভাবনা কত হচ্ছে? এটা হবে, দেখো এখানে কেবলমাত্র একটি লাল বল উঠেছে, এখানে কেবলমাত্র দুটি লাল বল উঠেছে, এখানে টোটাল 3টে লাল বল উঠে গেছে। এই পাশেরটা, এইটা টোটাল 3টে লাল বল উঠেছে। তাহলে এটা কত হবে? 28/65 যোগ 24/65, টোটাল কত হবে? 28/65 24/65 প্লাস এটা হচ্ছে 5/65। তাহলে 3টেকে যোগ করলে 65, তাহলে 5 আর 4 9 8 17 7 হাতে 1 4 1 5। এবার দেখো, এটা হচ্ছে অন্ততপক্ষে একটি লাল বল ওঠার সম্ভাবনা। তাহলে কোনো লাল বল না ওঠার সম্ভাবনা, এটা কত হবে? 1 মাইনাস 57/65, মানে 8/65। ওকে, তাহলে অ্যান্সার হবে 8/65। কোনো লাল বল না ওঠার সম্ভাবনা হচ্ছে 8/65। ডেড দাগেরটা সঠিক অপশন। ওকে, নেক্সট প্রবলেম 40-এর দাগেরটা কি বলছে দেখো। 40-এর দাগেরটা কি বলছে দেখো, যদি এ ও বি দুটি ঘটনা এবং পি অফ বি নট ইকুয়াল টু 1 হয়, তবে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট কি হবে? তো তোমরা কোশ্চেন নাম্বার 27, মানে এই কনভেনশনাল টাইপ অঙ্কের কোশ্চেন নাম্বার 27 এখানে দিয়েছিল, দেখবে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট বার করতে দিয়েছিল। সেখানে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ পি অফ বি বলে দিয়েছিল, এবং পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বলে দিয়েছিল। সেখান থেকে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এটা বার করতে বলেছিল, সেখানে এইটা ইউজ হয়েছিল। তো দেখো, আমি তোমাদের কি বলেছিলাম, যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই সেটটা কি হবে? এই সেটটা হবে এ মাইনাস এ ইন্টারসেকশন বি। ওকে, তো আমি আরেকবার এঁকে দেখাচ্ছি। ধরো এটা টোটাল ইউনিভার্সাল সেট বা স্যাম্পল স্পেস আছে, এটা টোটাল স্যাম্পল স্পেস। তার মধ্যে এটা ধরো এ, আর এটা ধরো বি। তাহলে মাঝখানে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে বলছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো, বি কমপ্লিমেন্ট কোনটা? এই পুরোটা, এই সরি এখান থেকে না, এইগুলো, এবং তার মধ্যে এটাও আছে, এটাও ঢুকে যাচ্ছে বি কমপ্লিমেন্টের মধ্যে। এবং বি কমপ্লিমেন্ট মানে এই যে লালটা আমি এই মানে কালো, এটা কালো করে দিই, এই যে এটা আমি কালো করে দিচ্ছি, এটা তো বি এর মধ্যে অলরেডি রয়েছে, ইন্টারসেকশন বিটা। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ছিল, এবং এইটা তো বি এর মধ্যে রয়েছে। তাহলে এই যে বিটা যেটা কালোটা করে দিচ্ছি, তাহলে এই বি কালোটা বাদ দিয়ে, কালো জায়গাটা বাদ দিয়ে সমস্ত জায়গাটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তার মানে এইটা দেখো, ইন্টারসেকশনটা বি এর মধ্যে রয়েছে, এ ইন্টারসেকশন বিটা। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে কি হবে? এই মানে এটা কালো করব না, এইটা হবে এই আকাশি কালারের অংশটা, বি কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো যে বি এর মধ্যে এবং এ এর মধ্যে যে কমন পার্টটা ছিল সেটা বাদ চলে যাবে, তাহলে এ মাইনাস এ ইন্টারসেকশন বি হবে। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এটার কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এটা তোমাদের বোঝা গেল যে প্রবাবিলিটি অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি হবে। এবার এখানে দেখো বলছে, ওকে এখানে এটাই আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট।
এবার এখানে বলছে দেখো প্রবাবিলিটি অফ বি হচ্ছে নট ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এখানে সূত্র লিখি তাহলে এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হলো, এ প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর এখানে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এবং এখানে বলেছে দেখো প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 1, তার মানে এই নিচের এটা নট ইকুয়াল টু 0 হবে, কারণ কি প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই ডিনোমিনেটর মানে হরে তোমার 0 হচ্ছে না, তাহলে এটা সম্পূর্ণরূপে সংজ্ঞাত। তাহলে অ্যান্সারটা কি হবে, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ 1 মাইনাস পি অফ পি। তাহলে এটা হবে না, এটাও হবে না, এটা তো হবে না, তাহলে এর দাগেরটা হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, এটা হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। অ্যাকচুয়ালি সেটা কি বলছে দেখো, যদি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু এ হয় এবং প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু বি হয়, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। তো সব জায়গায় দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি আছে। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কি হবে, এটা হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু probability of probability of A plus probability of B minus probability of A intersection B হয়। আচ্ছা, তাহলে probability of A কি দেওয়া আছে, A plus B, আর যে কোনো probability আমরা জানি যে probability of A union B টা less than equal to 1 আর greater than equal to 0 হয়। তাহলে এখানে এটা আমরা বসিয়ে দেবো probability of A intersection B। তাহলে এটা এবং এইটুকুনি ইনইকুয়ালিটিটা নেব, এই অসমীকরণটা নেব। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর জায়গায় এ প্লাস বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দেন 1। তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ আচ্ছা মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দেন 1 মাইনাস এ মাইনাস বি। তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে দুটো ইনইকুয়ালিটিকে, তাহলে এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা গ্রেটার দেন এ প্লাস বি মাইনাস 1। তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে এবং এর পাশে মাল্টিপ্লাই করলে এ প্লাস বি হয়ে যাবে এবং 1টা মাইনাস হয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দেন এ প্লাস বি মাইনাস 1। তাহলে এই যে প্রবাবিলিটি অফ এ ছিল, আমরা কি পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 1। এবার নিচে আমরা দুদিকে ভাগ করছি প্রবাবিলিটি অফ বি দিয়ে, তাহলে এটা প্রবাবিলিটি অফ বি পেলাম। তাহলে কি পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ which is equal to probability of A by B. This is greater than equal to A plus B minus 1 by probability of B. যেখানে A আর B দেওয়া আছে probability of A and B টা দেওয়া আছে probability of B। তাহলে এটা কি পেলাম, greater than equal to পেলাম। তাহলে এখানে যেটা দেওয়া আছে A by B equal to 1 A plus B minus 1 by B। ওকে, প্রবাবিলিটি অফ বি তাহলে কত, প্রবাবিলিটি অফ বি হচ্ছে বি, তাহলে এ প্লাস বি মাইনাস 1 বাই বি। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 1 বাই বি। ওকে, এখানে এ প্লাস বি মাইনাস 1 বাই বি, এ প্লাস বি মাইনাস 1 বাই বি। তো এটাও সঠিক আছে, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু দেওয়া দরকার ছিল, এ বাই বি ইজ গ্রেটার দ্যান বি। তাহলে আপাতত দৃষ্টিতে ডি এরটাও সঠিক লাগছে আর বি এরটাও সঠিক লাগছে, কারণ দুটোই, এটা একটা গ্রেটার দ্যান আছে, এটা হচ্ছে ইকুয়াল টু আছে। ওকে, তাহলে এখানে যদি এটা ভাগ করি তাহলে এ বাই বি প্লাস 1 মাইনাস 1 বাই বি, তো এ মাইনাস 1 বাই বি হচ্ছে প্লাস 1 হচ্ছে।
এ এর থেকে বড় বা বি এর থেকে বড় বোঝা যাচ্ছে না, তাহলে এটা দুটোই অ্যান্সার আমি বলছি যে এটা গ্রেটার দ্যানও হতে পারে বা ইকুয়াল টুও হতে পারে। ওকে, ইকুয়াল টু কখন হবে? যখন পি অফ এ ইউনিয়ন বি এটা 1 এর সাথে সমান হবে, তখন পি অফ এ বাই বি এটা হচ্ছে ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 1 বাই বি হবে। আর কখন পি অফ এ বাই বি গ্রেটার দ্যান এ প্লাস বি মাইনাস 1 বাই বি হবে? যখন পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান 1 হবে। ওকে, তাহলে এখানে কিছু বলা যাচ্ছে না যে এ আর ডি এর মধ্যে কোনটা সঠিক হবে, তাহলে এ আর ডি এর মধ্যে দুটোই সঠিক হতে পারে। ওকে, ইনকনক্লুসিভ এটা। নেক্সট প্রবলেম 42, এটা কি বলছে দেখো, 1 থেকে 1 2 3 4 এরকম করে 100 পর্যন্ত চিহ্নিত 100টি টিকিট উদ্দেশ্যহীনভাবে 4টি টিকিট তোলা হয়। দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40 এবং অপর দুটির 41 থেকে 100 হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 থেকে 40 পর্যন্ত একটা আছে ভাগ, আর 41 থেকে 100 পর্যন্ত একটা আছে। এই 1 থেকে 40 এর মধ্যে দূরত্ব তুলবো কি করে? 40c2 দিয়ে। ওকে, তারপরে এখান থেকে তুলবো কি করে? এখানে টোটাল 60 খানা আছে, 62c2, তাহলে 40c2 ইন্টু 60c2 ডিভাইডেড বাই 100c4। ওকে, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা 40c2 ইন্টু 60c2 ডিভাইডেড বাই 100c4। 43 এরটা কি বলছে দেখো, মনে করো এ ও বি দুটি ঘটনা স্বাধীন, পি অফ এ ইউনিয়ন বি 0.58 ও পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.1। তাহলে পি অফ এ সম্ভাব্য মানসমূহ কত হবে? তাহলে পি অফ, এখানে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস 0.12, তাহলে যেহেতু ঘটনা দুটি স্বাধীন, তাহলে এটা ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে দেখো এখানে 0.12 কে আমরা কিভাবে লিখতে পারি? 0.3 ইন্টু 0.2, এটাও লিখতে পারি 0.6 ইন্টু 0.3, সরি 0.4 ইন্টু 0.3 এবং 0.6 ইন্টু 0.2, আবার লিখতে পারি যে 1 ইন্টু 0.12, এই তিনভাবে লিখতে পারি। এবং দেখো এখানে এই তিনটে অপশনই দেওয়া আছে, এ এর দাগেরটা, বি এর দাগেরটা এবং সি এর ডি এর দাগেরটা। কিন্তু সি এর দাগেরটা হবে না, তার কারণ পি অফ এ যদি 0.1 হয়, তাহলে 0.12 কে যদি 0.1 দিয়ে ডিভাইড করি, তাহলে নিচে 100 হচ্ছে, তাহলে উপরে 12/10 হচ্ছে, এটা কেটে গেল, তাহলে 12/10 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 1.2 হবে, 1.2 হবে। এবং তাহলে প্রবাবিলিটি তো 1 এর থেকে বড় হয় না, তাহলে এটা সি এর দাগেরটা হবে না। ওকে, তাহলে সি এর দাগেরটা বাদ। তাহলে এইখানে এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার আমরা তাহলে কোনটা আমরা চেক করব? সেটা চেক করব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দিয়ে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.58। এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.58। ওকে, তাহলে এটা দেখো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু কত হলো? এই এ ইন্টারসেকশন বিটা এই পাশে চলে আসলো, তাহলে 0.58 প্লাস 0.12, তার মানে 0.7। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি, এটা দুটো অ্যাড করলে 0.7 হবে এবং দুটোকে মাল্টিপ্লাই করলে 0.12 হবে। তাহলে একমাত্র দেখো 4 আর 3, 0.3 এবং 0.4, তাহলে 0.3 যোগ 0.4 করলে 0.7 হচ্ছে এবং মাল্টিপ্লাই করলে 0.12 হচ্ছে, কিন্তু 0.2 আর 0.6 কে অ্যাড করলে 0.8 হচ্ছে। এবং তাহলে পি অফ এ ইউনিয়ন বি 0.58 হবে না, এবং কিন্তু 0.2 আর 0.6 কে মাল্টিপ্লাই করলে 0.12 হচ্ছে। কিন্তু তাহলে ইন্টারসেকশনটা ঠিক আছে, 0.12 হচ্ছে, কিন্তু মানে পি অফ এ ইউনিয়ন বি তে পি অফ এ প্লাস পি অফ বি 0.7 হচ্ছে না, এটা একমাত্র 0.3 আর 4 হচ্ছে। তাহলে বি এর দাগেরটা সঠিক হবে। ওকে, তারপরে অঙ্কটা কি বলছে দেখি।
এ বি সি ঘটনা তিনটি এমন যে পি অফ এ ইকুয়াল টু 0.3, পি অফ বি ইকুয়াল টু 0.4 এবং পি অফ সি ইকুয়াল টু 0.8। ওকে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি 0.08, পি অফ এ ইন্টারসেকশন সি 0.28, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0.09। যদি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গ্রেটার দেন ইকুয়াল টু 0.75 হয়, তবে পি অফ বি ইন্টারসেকশন সি এর মান কোথা থেকে কোন পর্যন্ত থাকবে। আচ্ছা, তাহলে দেখো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আমরা জানি যে একটা প্রবাবিলিটির মান, একটা সম্ভাবনার মান সবসময় একের থেকে কম হয়, এবং এখানে বলে দিয়েছে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি 0.75 এর থেকে বড়। ওকে, তাহলে এটা বড় 0.75 এর থেকে। তাহলে এই ইনইকুয়ালিটিটা চলে এলো, 0 থেকে বড় হয় কিন্তু 1 থেকে ছোট হয়, কিন্তু এটা বলে দিয়েছে 0.75 এর থেকে ছোট, তাহলে এটা এখানে লিখে দিলাম। এবার আমরা জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি হয়, তাহলে এটা এখানে লিখবো 0.75 লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটার ফর্মুলা কি, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, ওকে, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি, বা সি ইন্টারসেকশন এ একই ব্যাপার, পি অফ বি ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা লেস দেন ইকুয়াল টু 1। এবার 0.75 লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু পি অফ এ হচ্ছে 0.3, পি অফ বি হচ্ছে 0.4 প্লাস পি অফ সি হচ্ছে 0.8 মাইনাস এ ইন্টারসেকশন বি হচ্ছে 0.08, ওকে, মাইনাস এ ইন্টারসেকশন সি হচ্ছে 0.28, আর বি ইন্টারসেকশন সিটা জানি না, মাইনাস বি ইন্টারসেকশন সি, ওকে, প্লাস 0.09 ইজ লেস দেন ইকুয়াল টু 1। তাহলে 0.75 ইজ লেস দেন ইকুয়াল টু, এখানে 0.7 এই দুটো, আর 7 7 8 15 1.5, তাহলে 1.5 এখানে হলো 1.5, এটা যোগ 1.5 যোগ 0.09, তাহলে 1.59, এটা হচ্ছে 1.59। আচ্ছা, 1.59 থেকে 0.08 এবং 0.28, 0.08 0.28, 36, 0.36 বাদ দিতে হবে, 0.36, 3 2 1.23, তাহলে মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি, আচ্ছা এটা প্লাস হলো, প্লাস 1.23 ইজ লেস দেন ইকুয়াল টু 1। ওকে, এবার দুদিক থেকে মাইনাস করতে হবে, তার মানে মাইনাস 1.23 প্লাস 0.75 is less than equal to minus b intersection c less than 1 minus 1.23। তাহলে পাশে করছি, এটা 1.23 থেকে 0.75 বাদ দিতে হবে, তাহলে 8 5 13 3 হাতে 1, 0.48 minus 0.48 less than equal to minus b intersection c আর less than equal to মাইনাস, এটা হচ্ছে 0.23। তাহলে এটা মাইনাস আছে, সব মাইনাস দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে পুরো ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে, তাহলে এটা হবে 0.23 থেকে বড় অথবা সমান পি অফ বি ইন্টারসেকশন সি ই অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু 0.48। তাহলে পি ইন্টারসেকশন পি অফ বি ইন্টারসেকশন সিটা কি হবে, 0.23 থেকে বড় এবং 0.48 থেকে ছোট, তাহলে 0.23 থেকে বড় এবং 0.48 এর থেকে ছোট, তাহলে এর দাগেরটা আমার সঠিক অপশন হবে। ওকে, 0.23 থেকে বড় কিন্তু 0.4 এর থেকে ছোট, এটা ভুল আছে, 0.4 এর থেকে ছোট এটাও ভুল আছে, এটাও ভুল আছে, এটা 48 এর থেকে ছোট ঠিক আছে, কিন্তু বড়টা হচ্ছে 0.3 আছে। ওকে, তাহলে এর দাগেরটা আমার সঠিক উত্তর হচ্ছে 45 এরটা কি বলছে দেখি, এ বি সি এবং ডি ঘটনা চারটি পরস্পর পৃথক, তাহলে সবগুলো পৃথক, তার মানে ইন্টারসেকশন গুলো সব ফাই এবং পি অফ প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন গুলো 0 ও সম্পূর্ণ, তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা হচ্ছে 1, এবং
বলছে যদি বি সি ডি ঘটনার প্রতিকূলে সূচক যথাক্রমে 7:2, 7:5, 13:5 হয়, তবে এ ঘটনার অনুকূলে সূচক কি হবে? আচ্ছা, তাহলে যেহেতু এ বি সি ডি পরস্পর পৃথক ও সম্পূর্ণ, তাহলে কি হবে? পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি এটা হবে 1, এবং পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি কি হবে? এটা হবে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি প্লাস পি অফ ডি। ওকে, বাদ বাকি সব ইন্টারসেকশন যেহেতু ফাই, তাহলে সব ইন্টারসেকশনের প্রবাবিলিটি 0 হবে, তাহলে এটা ইকুয়াল টু 1 হলো। ওকে, তাহলে বি সি ডি এর প্রতিকূলে সূচক, যদি একটা ঘটনার প্রতিকূলে সূচক a:b হয়, তাহলে সেটার সম্ভাবনা কি হবে? b বাই a প্লাস বি। ওকে, তাহলে পি অফ এ কি হবে? 2/9, এখানে 7:2 আছে, 7:5 আছে, তাহলে পি অফ বি কি হবে? প্রতিকূলে সূচক বি মানে 5/12। প্রবাবিলিটি অফ সি কি হবে? 5/18। তাহলে এখানে সবগুলোকে অ্যাড করে দিই, 2/9 প্লাস 5/12 প্লাস 5/18 প্লাস পি অফ কি আছে? ও আচ্ছা, পি অফ এ আছে, এটা পি অফ এ ইকুয়াল টু 1, তাহলে অর পি অফ এ ইকুয়াল টু 1 মাইনাস, এগুলো সবকে এলসিএম করছি একেবারে, তাহলে 18, 12 আর 9, 9 আর 18 এলসিএম 18, আর 12 আর 18 এলসিএম 6 3 12, 6 2 12, তাহলে 6 12 আর 3 12 36, 36। ওকে, 36, তাহলে 4 9 36 মানে 8 প্লাস 3 12 36, 10 প্লাস 5 2 10, সরি এটা 15 হবে, 5 3 15, আর এটা হবে 10, তাহলে 1 মাইনাস 25 আর 8 33/36, তাহলে এটা হবে 3/36 মানে 1/12। ঠিক আছে, তাহলে পি অফ এ কত বেরোচ্ছে? 1/12। তাহলে প্রবাবিলিটি অফ এ কত বেরোচ্ছে? 1/12। ওকে, তাহলে প্রতিকূলে, এটাকে বলেছিল অনুকূলে সূচক। আচ্ছা, এটার এ এর অনুকূলে সূচক বলেছে, তাহলে যদি একটা প্রবাবিলিটির অনুকূলে সূচক এ বাই বি হয়, সরি a:b হয়, তাহলে তার প্রবাবিলিটি হবে যে a বাই a প্লাস বি। ওকে, তাহলে এখানে প্রবাবিলিটিটা আছে এটা আছে 1/12, তাহলে a ইকুয়াল টু কত? অনুকূলে সূচক হলে 1, আর a প্লাস বিটা দেওয়া আছে কত? 12, তাহলে বিটা কত হবে? 10, সরি 11, এখানে এটা 12 আছে, তাহলে এটা হবে 12 মাইনাস 1 মানে 11, তাহলে a বাই বি কত হবে? মানে অনুকূলে সূচক কত হবে? এটা অনুকূলে সূচক হবে তাহলে 1/11। ওকে, তাহলে অ্যান্সার কত হবে? সি এর দাগেরটা 1/11। ওকে, আশা করি বুঝতে পেরেছো অনুকূলের সূচক প্রতিকূলের সূচকগুলো। নেক্সট প্রবলেম কি বলছে দেখি। 46টা কি বলছে দেখো, গণিতের একটি অঙ্ক 3জন ছাত্রকে সমাধান করার জন্য দেওয়া হয়। অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা হচ্ছে 1/2, 1/3, 1/4 হলে তাদের মধ্যে কেবল একজন ছাত্রের অঙ্কটি সঠিকভাবে সমাধান করতে পারার সম্ভাবনা কত হবে? আমরা ধরছি এ বি সি 3জন ছাত্র আছে, এবার তারা অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা, তাহলে আমরা যদি এবং বার করতে বলেছে কি কেবলমাত্র একজন ছাত্র অঙ্কটি সঠিকভাবে সমাধান করবে, তাহলে একজনই সমাধান করবে, বাকি দুজন সমাধান করবে না, একজনই সমাধান করবে। তাহলে প্রথমে এ সমাধান করলো, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা হলো।
আরেকবার কি হলো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা বি সলভ করছে, এটা এ সলভ করছে, আর লাস্টেরটা হবে সি সলভ করছে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এটা সি সলভ করছে। তাহলে এরা তিনজন, যে কোনো একজন ছাত্রটি সলভ করছে, যে কোনো একজন এই সলভ করছে, এখানে বাকি দুজন সলভ করছে না, তাহলে এদের প্রবাবিলিটি সব অ্যাড করতে হবে, এই প্রবাবিলিটি অ্যাড, এই প্রবাবিলিটি অ্যাড, এই প্রবাবিলিটি। এবার দেখো একজন সলভ করছে আর একজন সলভ করবে কি করবে না তার কোনো নির্ভরশীলতা নেই, মানে তুমি যদি সলভ করতে পারো তাহলে এ যদি সলভ করতে পারে তাহলে বি সলভ করবে কি করবে না তার কোনো নির্ভরশীলতা নেই। এবং এখানে বলে দিয়েছে অবশ্যই যে অঙ্কটি তাদের স্বাধীনভাবে সলভ করার সম্ভাবনা হচ্ছে এটা, তাহলে স্বাধীনভাবে সলভ করবে পি অফ এ, তাহলে এখানে এপাশে লিখছি পি অফ এ হচ্ছে 1/2, তার মানে পি অফ এ কমপ্লিমেন্ট কত হবে, সেই 1/2 হবে। আচ্ছা, পি অফ বি মানে 1/3, তাহলে পি অফ বি কমপ্লিমেন্ট কত হবে 2/3, পি অফ সি 1/4, তাহলে পি অফ সি কমপ্লিমেন্ট এটা হবে 3/4। তাহলে এই তিনটে প্রবাবিলিটি অ্যাড করতে হবে, তাহলে প্রবাবিলিটি তিনটে প্রবাবিলিটি সব স্বাধীন যেহেতু, তাহলে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ সি। তাহলে মাল্টিপ্লাই করছি, প্রবাবিলিটি অফ এ হচ্ছে হাফ ইন্টু বি কমপ্লিমেন্ট হচ্ছে 2/3 ইন্টু সি কমপ্লিমেন্ট হচ্ছে 3/4 প্লাস এ কমপ্লিমেন্ট হাফ ইন্টু প্রবাবিলিটি অফ বি হচ্ছে 1/3 ইন্টু 3/4 প্লাস এ কমপ্লিমেন্ট হাফ, বি কমপ্লিমেন্ট হচ্ছে 2/3, সরি 2/3 ইন্টু, আর এটা হচ্ছে 1/4। ওকে, 2 কেটে গেল, 3 কেটে গেল, এখানেও 3 কেটে গেল, 2 কেটে গেল। ওকে, তাহলে এটা হচ্ছে 1/4 প্লাস 1/8 প্লাস 1/4, সরি এটা 1/4 হবে না, এটা হবে 1/8, এই সরি 1/12, এটা হবে প্লাস 1/12, তাহলে 1/4 1/8 আর 1/12, তাহলে পি অফ এটা কি আছে, তাহলে প্রবাবিলিটি আসল কি হলো, প্রবাবিলিটি অফ ধরে নিলাম ই, এটা হচ্ছে 1/4 প্লাস 1/8 প্লাস 1/12, 24 লসাগু, 4 6 24, 8 3 24 আর 12 2 24, তাহলে 11/24, তাহলে অ্যান্সার কত হবে 11/24, তাহলে দিয়ের দাগেরটা সঠিক উত্তর 11/24। তাহলে কেবলমাত্র একজন ছাত্রের অঙ্কটি সঠিকভাবে সমাধান করার সম্ভাবনা হচ্ছে 11/24। 47টা বলছে একজন প্রার্থী 3টি চাকরির ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হন। প্রথম চাকরির জন্য 3 জন, দ্বিতীয়টির জন্য 4 জন এবং তৃতীয়টির জন্য 2 জন প্রার্থী আছেন। ওই প্রার্থীর অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে ধরে নিলাম জব 1, জব 2 আর জব 3, তাহলে এতে আছে 4 জন টোটাল, তাহলে সেই একজন প্রার্থীর সম্ভাবনা, সরি এতে 3 জন আছে, 3 জন যে প্রার্থী আছে জব 1-এ, তাহলে সেই একজন প্রার্থীর সম্ভাবনা কত? 3 জনের ইকুয়ালি লাইকলি হবে, সমভাবে সম্ভাব্য হবে, তাহলে 1/3। জব 4-এ আছে 4 জন, তাহলে এটা হবে 1/4, আর জব 3-তে আছে 2 জন, তাহলে এটা হবে 1/2। তাহলে প্রবাবিলিটি অফ জব 1 হচ্ছে 1/3, তাহলে প্রবাবিলিটি অফ জব 1 কমপ্লিমেন্ট কি হবে 2/3, প্রবাবিলিটি অফ জব 2 হচ্ছে 1/4, তাহলে প্রবাবিলিটি অফ জব 2 কমপ্লিমেন্ট হবে 3/4, প্রবাবিলিটি অফ জব 3 1/2, প্রবাবিলিটি অফ জব 3 কমপ্লিমেন্ট হচ্ছে 1/2। ওকে, তাহলে দেখো বলেছে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা, তাহলে আমরা প্রথমে বার করব যে সে কোনো চাকরিই পাবে না, তার মানে কি কোনো চাকরি পাবে না মানে প্রবাবিলিটি অফ জব 1
কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জব 2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জব 3 কমপ্লিমেন্ট। তাহলে এগুলো সব স্বাধীন ঘটনা, কারণ একটি জব পাওয়ার সাথে অন্য একটি জব পাওয়ার কোনো রকম শর্ত নেই, বা সবকটাই স্বাধীন ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ জব 1 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ জব 2 কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ জব 3 কমপ্লিমেন্ট। তাহলে এদের কমপ্লিমেন্ট গুলো কি? 2/3 ইন্টু 3/4 ইন্টু 1/2। 3 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে 1/4। ওকে, তাহলে এবার দেখো, কোনো জব পাওয়ার, কোনো চাকরি পাওয়ার, কোনো চাকরি না পাওয়ার সম্ভাবনা কত হচ্ছে? 1/4। তাহলে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা কত হবে? অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা তাহলে এই সম্ভাবনাটাকে 1 থেকে মাইনাস করলে হয়ে যাবে 1 মাইনাস 1/4 মানে 3/4। তাহলে আমরা 1 থেকে তাহলে কোনো চাকরি না পাওয়ার সম্ভাবনা বাদ দিলাম, তাহলে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা বেরিয়ে গেল 3/4। তাহলে অ্যান্সার আমার বি এর দাগেরটা 3/4। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 48 এটা কি বলছে দেখো, একটি থলিতে 2টি লাল ও 3টি সাদা এবং অপর একটি থলিতে একটি লাল ও 2টি সাদা বল আছে। যদি উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হয়, তবে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো, এখানে এটা প্রথম থলি, ব্যাগ 1 ধরলাম, এটা হচ্ছে দ্বিতীয় থলি, ব্যাগ 2 ধরলাম। এর মধ্যে আছে 2টো রেড আর 3টে হোয়াইট বল, আর ব্যাগ 2 এর মধ্যে আছে একটি রেড আর 2টি হোয়াইট বল। তাহলে প্রবাবিলিটি অফ B1 কত হবে? মানে প্রথম ব্যাগটা নির্বাচন করার সম্ভাবনা হাফ, এবং দ্বিতীয় ব্যাগটা নির্বাচন করার সম্ভাবনা এটাও হাফ। ওকে, তাহলে দেখো, বলছে যে একটি ব্যাগ নির্বাচন করা হলো, তাহলে প্রথম যেটা তারপরে একটি বল তোলা হলো সেটা সাদা হওয়ার ঘটনা কত হবে? তাহলে এটা প্রথম ব্যাগটা যদি আমরা তুলি, তাহলে প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন W, প্রথমে B1 ব্যাগটা তোলা হলো, ব্যাগ 1 তোলা হলো, থলি 1, তারপরে সেখান থেকে হোয়াইট বল উঠলো, যোগ দ্বিতীয়বারে সেকেন্ড ব্যাগটা উঠলো, তারপরে হোয়াইট বল উঠলো, এটা। তাহলে এক্ষেত্রে দুটোতে ক্ষেত্রেই সাদা বল উঠবে। তাহলে প্রথম ব্যাগ তোলার সম্ভাবনা হচ্ছে, এই দুটো স্বাধীন ঘটনা, মানে দুটো ব্যাগ দুটো ওঠার ঘটনাটা স্বাধীন, ঠিক আছে। তারপরে ব্যাগ দুটো প্রথমে উঠছে, তারপরে সেখান থেকে আমরা একটা সাদা বল তুলছি। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ W/B1, ওকে, প্লাস প্রবাবিলিটি অফ B2 ইন্টু প্রবাবিলিটি অফ W/B2। এটা মানে কি? W/B1 W/B2 মানে প্রথমে B1টা উঠে গেল, তারপরে আমরা সেখান থেকে হোয়াইট বল তুলছি। প্রবাবিলিটি অফ W/B2 মানে প্রথমে ব্যাগ 2টাও আমরা নির্বাচন করলাম, তারপরে সেখান থেকে আমরা হোয়াইট বল তুলছি। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ B1 হচ্ছে হাফ ইন্টু W/B1, B1 বল ব্যাগটা আমরা নির্বাচন করে নিয়েছি, সেখানে সাদা বল কটা আছে? 3টে, টোটাল বল আছে 5টা। আবার প্রবাবিলিটি অফ B2 হচ্ছে হাফ, তাহলে B2 আগে চুজ করা হয়ে গেছে, এরপর আমরা এখান থেকে হোয়াইট বল নিচ্ছি, তার মানে দুটো সাদা বল আছে টোটাল 3টে বলের মধ্যে, তাহলে 2/3। তাহলে এখানে হাফ কমন হবে, তাহলে 3/5 প্লাস 2/3, হাফ, এখানে হচ্ছে 15 এলসিএম, 9 প্লাস 10, তাহলে হচ্ছে 19/30। তাহলে 19/30 অ্যান্সার। তাহলে অ্যান্সার আমার বি এর দাগেরটা 19/30। ওকে, এখানে যে শর্তাধীন প্রবাবিলিটিটা কাজে লাগলো, সেটা একটা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা বেস থিওরেমটাকে ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারি। আমি একটি আলাদা ভিডিও বানাবো, যেটা 10 মিনিটস কনসেপ্ট বা ক্যাপসুল কনসেপ্ট প্লে লিস্টে দেওয়া থাকবে। সেই ভিডিওতে আমি ছোটোখাটো
কনসেপ্ট মানে যেসব কনসেপ্টগুলো আছে সেগুলো 10 মিনিটের মধ্যে আমি বলার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে, এবং তোমরা এই ভিডিওগুলো দেখে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে। সেই ভিডিওতে আমি বেস থিওরেম সম্পর্কে আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে এই যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটা দিয়ে বেস থিওরেম খুব ভালোভাবে বোঝা যায়, আমি সেটা ভিডিওটা বানিয়ে দেখবো, তোমরা অবশ্যই দেখতে থাকো। ওকে, 49 কি বলছে দেখো। তার আগে আমি বলে দিই যে অনেকে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো তোমাদেরকে বলি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এতে আমার উৎসাহ আরও বাড়বে, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আনতে পারবো। এবং সাবস্ক্রাইব করা সব থেকে সহজ কাজ এবং এটা ফ্রি, তাই জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাকে আরও মোটিভেট করতে থাকো। 49টা কি বলছে দেখো, 4টি বাক্সের প্রত্যেকটিতে 1 ডজন করে ডিম আছে, বাক্স 4টিতে যথাক্রমে 2টি 3টি 1টি 0টি ডিম খারাপ আছে। ওকে, উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করে তা থেকে একটি ডিম তোলা হয়, তোলার ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা। সেম অঙ্ক 48 দাগের অঙ্কের মতো। তাহলে এটা বক্স 1, এটা বক্স 2, এটা বক্স 3, এটা বক্স 4। তাহলে প্রথম বক্সের দুটো, এটাকে কি বলবো, খারাপ ডিম বলতে ব্যাড এগ। আচ্ছা, ব্যাড এগ, ওকে, ব্যাড এগ। এখানে আছে 3টি, এখানে আছে 1টি, এখানে ব্যাগ 4-এ 0টি। তাহলে সেই probability of B1, probability of B2, probability equal to probability of B3 equal to probability of B4, চারটের ইকুয়াল প্রবাবিলিটি ইকুয়াল, যেটা হচ্ছে 1/4। তার মানে 4টে ব্যাগ তোলার সম্ভাবনা হচ্ছে 1/4 করে। এবার দেখো সেম এই যে ব্যাড এগটা কি হবে, এটা হবে প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন BE, লিখছি ব্যাড এগের জায়গায়, প্লাস probability of B2 intersection BE plus probability of B3 intersection BE bad egg plus probability of B4 intersection BE। আচ্ছা, এবার শর্তাধীন সম্ভাবনা মানে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে লিখবো যে B1 probability of BE by B1, ওকে, প্লাস probability of B2 into probability of BE by B2, okay, plus probability of B3 into probability of BE by B3 plus probability of B4 into probability of BE by B4। তার মানে কি, BE by B1 মানে আমরা প্রথমে মানে ডিমের যে বাক্সগুলো আছে প্রথম বাক্সটা নির্বাচন করেছি, সেখান থেকে আমরা একটা ডিম তুললাম এবং সেই ডিমটা হচ্ছে পচা বেরোলো, খারাপ বা পচা বেরোলো। তারপরে BE by B2 মানে হচ্ছে আমরা বললাম যে সেকেন্ড বক্সটা নির্বাচন করা হলো, সেখান থেকে খারাপ ডিম বেরোলো। এটা হচ্ছে থার্ড বক্সটা নির্বাচন করা হলো, সেখান থেকে খারাপ ডিম বেরোলো। এটা ফোর্থ বক্সটা নির্বাচন করা হলো এবং সেখান থেকে খারাপ ডিম বেরোলো। তাহলে প্রবাবিলিটি অফ B1, B2, B3, B4 সবই 1/4 করে। তাহলে এটা, আচ্ছা তবু প্রথমবারে লিখছি BE বাই B1। তাহলে B1 মানে প্রথম বক্সটা নির্বাচন করা হলো, সেখান থেকে একটা খারাপ ডিম বেরোলো। তাহলে প্রথম বক্সের মধ্যে দুটো খারাপ ডিম আছে এবং বলেছে প্রত্যেকটা বাক্সে 1 ডজন করে ডিম আছে, মানে 12টা করে ডিম আছে। তাহলে দুটো খারাপ 12টার মধ্যে, প্লাস 1/4। এখানে দ্বিতীয়টাতে 3টে খারাপ 12টার মধ্যে, 3/12 প্লাস তৃতীয়টাতে একটা খারাপ, তাহলে 1/4 ইন্টু 1/12। আচ্ছা, আর লাস্টেরটা 1/4 ইন্টু লাস্টেরটায় 0টা খারাপ, তাহলে 0/12। তাহলে এটা কত হবে, সবগুলো 12 আছে, তাহলে সরি সবগুলো 48 আছে, এটা তো 0 হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে 48 4 48, প্রথমটায় 2 আছে, তারপরটায় 3 আছে, তারপরটায় 1 আছে। ওকে, 3 দিয়ে 5 একে 6, 6/4 48 মানে 1/8। ওকে, তাহলে উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করে সেখান থেকে একটি ডিম যদি তোলা হয়, তাহলে তোলা ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা হলো 1/8, মানে এর দাগেরটা সঠিক উত্তর। ওকে,
আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা যদি এটা বুঝতে না পারো যে প্রবাবিলিটি অফ বিই এটা কোথা থেকে আসছে, যে প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টারসেকশন বিই ইকুয়াল টু, এটা কি করে লিখছি, প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ বিই বাই বি ওয়ান। আমরা যদি এটা লিখি যে প্রবাবিলিটি অফ বিই বাই বি ওয়ান, তার মানে কি, প্রথম ব্যাগটা নির্বাচন বা প্রথম বাক্সটা নির্বাচন করা হয়েছে, সেখান থেকে খারাপ ডিম উঠছে। ওকে, তাহলে এটার সূত্র অনুযায়ী কি হবে, কন্ডিশনাল প্রবাবিলিটির বিই ইন্টারসেকশন বি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম, ক্রস মাল্টিপ্লাই, তাহলে প্রবাবিলিটি অফ বিই ইন্টারসেকশন বি ওয়ান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ বিই বাই বি ওয়ান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখলাম। নেক্সট 50 দাগের অঙ্কটা কি বলছে, এটা শেষ অঙ্ক। বলছে 0, 1, 2 থেকে 9 এই 10টি অঙ্ক থেকে প্রতিবারে একটি করে অঙ্ক দুবার তোলা হয়। আচ্ছা, নির্বাচিত অঙ্ক দুটির গুণফল শূন্য না হওয়ার সম্ভাবনা হলো, দেওয়া আছে যে দ্বিতীয় অঙ্কটি তোলার আগে প্রথমে তোলা অঙ্কটি পুনঃস্থাপন করা হয়। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে, 0, 1, 2, ওকে 3, এরকম করে করে 10টা সংখ্যা আছে টোটাল। এবার বলছে যে দেওয়া আছে যে দ্বিতীয় অঙ্কটি তোলার আগে প্রথম অঙ্কটি পুনঃস্থাপন করা হয়। তাহলে আমরা যদি প্রথম পুনঃস্থাপন করে দিই, তাহলে সেকেন্ড বার তোলার সময় 10টা আছে, তাহলে 10 গুণ 10 মানে টোটাল 100টা বিন্দু আছে নমুনা দেশ। আচ্ছা, এইবার বিন্দুগুলো কিরকম আমি একটু দেখি। বিন্দুগুলো হচ্ছে এরকম, প্রথমটা 0, 0, তারপরটা 0, 1, 0, 2, 0, 3, এরকম করে করে 0, 9 অবধি আছে। তারপরটা আছে 1, 0, 1, 1, 1, 2, এরকম করে আছে। তারপরটা আছে 2, 0, এরকম করে। তারপরে আছে 2, 1, 2, 2, এরকম আছে। তারপরটা আছে 3, 0, তারপরটা আছে 4, 0, এরকম করতে করতে 9, 0 আছে এখানে। তারপর 9, 1 আছে, 9, 2, তারপরে লাস্টে 9, 9। এগুলো স্যাম্পল দেশে আছে। এবার দেখো, আমাদের বলেছে কি যে নির্বাচিত অঙ্ক দুটির গুণফল 0 হওয়ার সম্ভাবনা। তাহলে দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক শূন্য হলেই গুণফল 0 হয়ে যাবে। আবার যদি দুটো অঙ্কই 0 হয়ে যায়, তাহলে এক্ষেত্রে গুণফল 0 হবে। আর একটা হচ্ছে এখানে বিভিন্ন রকম নাম্বার আসবে, আর একটা হচ্ছে 0 আসবে। ওকে, তাহলে দেখো দুটো 0 এখানে একটা কেস হলো, দুটো 0 এটা আলাদা কেস, যেখানে দুটোই 0 আছে। তাহলে দেখো, প্রথম যে অঙ্কটা তুললাম সেটা হচ্ছে 0 বাদে আর একটা নাম্বার, অন্য নাম্বার আসছে 1 থেকে 9 অবধি। তাহলে এখানে 9টা আছে। এটা প্রথম যখন আমরা পিক করছি বা তুলছি, তখন 0 বাদে অন্য নাম্বার আসছে, আর দ্বিতীয়টাতে 0 আসছে। তাহলে এক্ষেত্রে হবে গুণফল 0 হবে। এবার এই লাইনের এই লাইনটা দেখো, এই লাইনে হচ্ছে প্রথমবারে আমরা পিক করছি 0 আসছে, দ্বিতীয়বারে অন্য একটা নাম্বার আসছে, তাহলেও গুণফল 0 হবে। দুটোর মধ্যে একটা 0 হলেই গুণফল 0 হবে। তাহলে এখানে হচ্ছে প্রথমবারে 0 আসছে, এখানে হচ্ছে দ্বিতীয়বারে 0 আসছে। তাহলে প্রথমবারে বিভিন্ন অন্য সংখ্যা আসছে 0 বাদে, সেটা হচ্ছে 9 বার, 1 থেকে 9 অবধি। দ্বিতীয়বারেও 0 অন্য সংখ্যা আসছে, সেটা হচ্ছে 1 থেকে 9। তাহলে এই দুটো হচ্ছে 9, 9, 18, 9, 9, 18। এবার আর একটা বাকি আছে, যেটা হচ্ছে দুটোবারেই 0 আসছে, প্রথমবারেও 0 আসছে, দ্বিতীয়বারেও 0 আসছে। তাহলে এটা একটা যোগ করতে হবে, তাহলে 19। আর টোটাল কতগুলো নমুনা বিন্দু ছিল, 100টা। তাহলে সেই প্রবাবিলিটি কত হবে, 19/100। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে এটা হবে 19/100, এর দাগেটা সঠিক উত্তর। তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার 50 পর্যন্ত সলভ করলাম। আগামী ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 51 থেকে একদম 71 পর্যন্ত টোটাল 20টা অঙ্ক করে শেষ করে দেবো। তো আবারও বলছি তোমাদের, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমরা কিছু শিখে থাকো, ভালো লাগার থেকে বড় কথা, তোমরা কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং কমেন্ট করবে তোমরা কিছু শিখলে
তোমরা কি জানতে না কিছু, আরও যদি কিছু দরকার হয় তাহলে সেগুলোও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমাদের বলছি যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও মোটিভেশন পাই। আমি এমনিতে সাবস্ক্রাইব করতে বলি না, কিন্তু তোমরা অনেকেই দেখছো সাবস্ক্রাইব করছো না, তাই বলছি। তো এই ভিডিও আজকের এই পর্যন্তই। ধন্যবাদ, টাটা, বাই বাই।